The Assembly will hear an address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. May I request protocol to escort Her Excellency. It's my distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, and I invite her to address the General Assembly. Madam Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার প্রেসিডেন্সি অফ হোপ টেকসই পুনরুদ্ধারের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে, যেখানে কেউ পিছনে পড়ে থাকবে না। নজিরবিহীন প্রতিকূলতা সত্ত্বেও সাধারণ পরিষদের ঐতিহাসিক ৭৫তম অধিবেশনে নেতৃত্ব প্রদানের জন্য বিদায়ী সভাপতি জনাব ভোলকান বোজকেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত গর্বের যে আমি এ নিয়ে ১৭বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমার দেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সাধারণ পরিষদের এই ৭৬তম অধিবেশনটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন কোভিড-১৯ বিশ্বজুড়ে অব্যাহতভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। করোনা নতুন ধরনের মাধ্যমে অনেক দেশ বারবার সংক্রমিত হচ্ছে। এই মহামারীতে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে। এই সংকটকালে নিবেদিত সেবা ও আত্মত্যাগের জন্য আমি সম্মুখ সারির সকল যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাই। কোভিড-১৯-এর নির্মম বাস্তবতার প্রেক্ষাপটে এই অধিবেশনের প্রতিপাদ্য প্রত্যাশা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বহুপাক্ষিকতাবাদ ও জাতিসংঘ ব্যবস্থার দৃঢ় সমর্থক হিসেবে বাংলাদেশ এই সংকটকালে জাতিসংঘকে আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখে। সব ধরনের মতভেদ ভুলে গিয়ে আমাদের অবশ্যই অভিন্ন মানব জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হবে। সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য আবারও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে হবে। সভাপতি মহোদয়, এবছরটি আমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর। এবছর আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। একই সঙ্গে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর আজীবন নিঃস্বার্থ সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্ব আমাদের এনে দিয়েছে স্বপ্নের স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের অসীম বীরত্ব ও আত্মত্যাগে আমাদের মাতৃভূমি স্বাধীন হয়েছে। আমাদের জাতির পিতা ছিলেন বহু পাক্ষিকতাবাদের একজন দৃঢ় সমর্থক। তিনি জাতিসংঘকে জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র মনে করতেন। আমাদের জাতিসংঘ অভিযাত্রার প্রথম দিনে ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে প্রদত্ত তাঁর ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, আত্মনির্ভরশীলতাই আমাদের লক্ষ্য, জনগণের ঐক্যবদ্ধ যৌথ উদ্যোগী আমাদের নির্ধারিত কর্মধারা। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্পদ ও প্রযুক্তিবিদ্যায় অংশীদারিত্ব আমাদের কাজকে সহজতর করতে পারে, জনগণের দুঃখ কষ্ট লাঘব করতে পারে। আনকোড। বঙ্গবন্ধু শেখ মুজিব এমন একটি বিশ্ব গঠনের আহ্বান জানিয়েছিলেন যেখানে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সামাজিক অবিচার, আগ্রাসন ও পারমাণবিক যুদ্ধের হুমকি থাকবে না। ৪৭ বছর আগে তাঁর সে আহ্বান আজও সমানভাবে প্রযোজ্য।
এই জন্য আমরা অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনের যে কোনো উদ্যোগে সমর্থন ও নেতৃত্ব দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের টিকার ন্যায্য হিস্সা দাবি, ফিলিস্তিনিদের প্রতি যে কোনো ধরনের অবিচারের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সংকটের সমাধান, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, এসব আমাদের বৈশ্বিক অঙ্গীকারের কতিপয় উদাহরণ মাত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির অন্যতম। জিডিপিতে আমরা বিশ্বের 41তম দেশ। গত এক দশকে আমরা দারিদ্র্যের হার 31.5 থেকে 20.5% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এ সময় আমাদের মাথাপিছু আয় 3 গুণ বৃদ্ধি পেয়ে 2227 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রার মজুদ সর্বকালের সর্বোচ্চ 38 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। গত এক দশকে আর্থিক, সামাজিক ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। শিশু মৃত্যু হারে প্রতি হাজারে 23.67-তে কমে এসেছে। প্রতি লাখ জীবিত জন্মের মৃত্যু হার 173-এ হ্রাস পেয়েছে। মানুষের গড় আয়ু হয়েছে 73 বছর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যমতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। 2014 সাল থেকে এই সূচকে বাংলাদেশ আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর চাইতে এগিয়ে রয়েছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী ক্ষমতায়ন সহ অন্যান্য অনেক ক্ষেত্রে অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। আমরা ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্প্রসারণ করেছি। টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021 অনুযায়ী 2015 সাল থেকে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা সূচকে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এগিয়ে গেছে। এ সাফল্যের মূলে রয়েছে নারীর উন্নতি ও ক্ষমতায়নে বিপুল বিনিয়োগ। এ বিনিয়োগ আমাদের রূপান্তর সক্ষম উন্নয়নে বিপুল অবদান রেখেছে। এবছর আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের মাইল ফলক অর্জন করেছি। এখন আমাদের স্বপ্ন বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক উন্নত দেশ এবং 2100 সালের মধ্যে সমৃদ্ধ ও টেকসই বদ্বীপে রূপান্তর করা। জনাব সভাপতি, বাংলাদেশে কোভিড-19 মহামারীর প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। তৃণমূল পর্যায় থেকে আমাদের শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে এটা সম্ভব হয়েছে। এছাড়া এ মহামারী মোকাবেলায় আমাদের সময়োচিত, সমন্বিত ও বহুমুখী উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষা করতে শুরুতে আমাদের দেশ বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন সময় আমরা 28টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রায় 1460 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি, যা মোট দেশজ উৎপাদনের 4.44%। করোনা ভাইরাসের টিকা সংগ্রহের জন্য চলতি অর্থ বছরের বাজেটে 161 কোটি মার্কিন ডলারের সংস্থান রাখা হয়েছে। অতি দরিদ্র, বিশেষ চাহিদা সম্পন্ন, বিদেশ ফেরত প্রবাসী, অসহায় নারীদের মতো সমাজের দুর্বলতর জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত উদ্যোগ আমরা গ্রহণ করেছি। গত বছর মহামারীর প্রাদুর্ভাব শুরু থেকে আমরা প্রায় 4 কোটি মানুষকে নগদ অর্থসহ অন্যান্য সহায়তা দিয়েছি। সময়োচিত পদক্ষেপ
ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাননীয় সভাপতি, অনাদিকাল হতে মানবজাতি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও মানব সৃষ্ট নানা সংঘাত ও দুর্যোগ মোকাবেলা করে আসছে। এত সত্ত্বেও বুকে আশা ও আত্মবিশ্বাস নিয়ে মানবজাতি এসব পাহাড় সম সমস্যা অতিক্রম করে টিকে রয়েছে। এই মহামারী এমনি একটি সংকট যেখান থেকে বহু মানুষের টিকে থাকার অনুপ্রেরণামূলক এবং উদারতার উদাহরণ সৃষ্টি হয়েছে। তবে দুঃখজনক হলেও এই মহামারী আরও বেশ কিছুদিন স্থায়ী হবে বলে মনে হচ্ছে। সেজন্য এই অভিন্ন শত্রুকে মোকাবেলা করার জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আমাদের অনেক বেশি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে আমি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব এখানে তুলে ধরতে চাই। প্রথমত, কোভিড মুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। গত বছর এই মহোদয় অধিবেশনে আমি কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। বিশ্বব্যাংকের তথ্য মতে এ যাবৎ উৎপাদিত টিকা 84% উচ্চ ও উচ্চ মধ্যম আয়ের দেশগুলোর মানুষের কাছে পৌঁছেছে। অন্যদিকে নিম্ন আয়ের দেশগুলো 1%-ও কম টিকা পেয়েছে। জরুরি ভিত্তিতে এ বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারবো না। তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি, সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। দ্বিতীয়ত, এই মহামারী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত করেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের ওয়ার্কিং গ্রুপ 1-এর প্রতিবেদনে আমাদের এই গ্রহের ভবিষ্যতের এক ভয়াল চিত্র ফুটে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব কাটিয়ে ওঠা কঠিন হবে। ধনী অথবা দরিদ্র কোনো দেশই এর বিরূপ প্রতিক্রিয়া থেকে নিরাপদ নয়। তাই আমি ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং ভালনারেবল 20 গ্রুপ অব মিনিস্টার্স অফ ফাইন্যান্সের সভাপতি হিসেবে আমরা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক 2030 এর কার্যক্রম শুরু করেছি। এ পরিকল্পনায় বাংলাদেশের জন্য
জলবায়ুকে ঝুঁকির কারণ নয় বরং সমৃদ্ধির নিয়ামক হিসেবে পরিণত করার কর্মসূচি গৃহীত হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কনফারেন্স অব পার্টিজ সিওপি কপ এর ২৬তম শীর্ষ সম্মেলন আমাদের নতুন নতুন অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের অপার সুযোগ করে দিতে পারে। এই সুযোগ কাজে লাগানোর জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, মহামারীর প্রকোপে আমাদের শিক্ষা ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুযায়ী করোনাকালে আংশিক বা পুরো বিদ্যালয় বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের দেশগুলোর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দূরশিক্ষণে অংশগ্রহণের সক্ষমতা ও প্রযুক্তি না থাকায় ভর্তি, সাক্ষরতার হার ইত্যাদি অর্জনগুলো হুমকির মুখে পড়েছে। ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ সুবিধা সহজলভ্যতা ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এজন্য আমরা জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। চতুর্থত, কোভিড-19 অতিমারীর নজিরবিহীন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছি। তবে এই মহামারী অনেক দেশের উত্তরণের আকাঙ্ক্ষাকে বিপন্ন করবে। স্বল্পোন্নত দেশের টেকসই উত্তরণ ত্বরান্বিত করার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আমরা প্রণোদনাভিত্তিক উত্তরণ কাঠামো প্রণয়নে আরও সহায়তা আশা করি। এলডিসি ৫ সম্মেলনের প্রস্তুতিমূলক কমিটির অন্যতম সভাপতি হিসেবে আমরা আশা করি যে দোহা সম্মেলনের সুনির্দিষ্ট ফলাফল আরও বেশি সংখ্যক দেশকে সক্ষমতা দান করবে, যেন তারা স্বল্পোন্নত দেশের কাতার থেকে টেকসইভাবে উত্তরণ ঘটাতে পারে। পঞ্চমত, মহামারীকালে প্রবাসীরা অপরিহার্য কর্মী হিসেবে স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারাও সম্মুখ সারির যোদ্ধা। তবুও তাদের অনেকে চাকরিচ্যুতি, বেতন কর্তন, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেবার সহজলভ্যতার অভাব ও বাধ্যতামূলক প্রত্যাবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকটকালে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকে অভিবাসীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করার এবং তাদের কর্মসংস্থান, স্বাস্থ্য এবং কল্যাণকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ষষ্ঠত, রোহিঙ্গা সংকট এবার পঞ্চম বছরে পা দিল, কিন্তু এখন পর্যন্ত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করতে সদা প্রস্তুত রয়েছি। বাংলাদেশে তাদের সাময়িক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ভাষান্তরে স্থানান্তর করেছি। আশ্রয় শিবিরে কোভিড-19 মহামারীর বিস্তার রোধে টিকা লাভে যোগ্য সকলকে জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের,
সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমি, সেখানে তারা নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আশা করি আসিয়ানের নেতৃবৃন্দ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ইস্যুতে গৃহীত প্রচেষ্টাকে আরও বেগবান করবেন। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণে গৃহীত সকল কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে। সভাপতি মহোদয়, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আফগানিস্তানের বিনির্মাণ ও ভবিষ্যতের গতিপথ নির্ধারণ আফগানিস্তানের জনগণের উপরই নির্ভর করে। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে শান্তি। শান্তির সংস্কৃতি প্রস্তাবনার প্রধান প্রবক্তা হিসেবে আমরা শান্তিময় সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের করাল থাবায় বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আমরা সন্ত্রাসবাদ, সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছি। শীর্ষস্থানীয় শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বৈশ্বিক শান্তিরক্ষায় অবদানের জন্য আমরা গর্ববোধ করি। মহামারীর নজিরবিহীন প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বজুড়ে কঠিনতম পরিবেশে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবিধানের আলোকে আমরা সর্বদা সম্পূর্ণ নিরস্ত্রীকরণের অবিচল সমর্থক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পারমাণবিক অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই প্রত্যয় থেকেই আমরা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুস্বাক্ষর করেছি। এই বছরের শুরুতে চুক্তিটি কার্যকর হয়েছে। মাননীয় সভাপতি, কোভিড-19 মহামারী জরুরি পরিস্থিতি মোকাবেলায় কার্যকর বৈশ্বিক উদ্যোগের ঘাটতি বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি বৈশ্বিক সংহতি ও সহযোগিতার প্রয়োজনীয়তার উপরও আলোকপাত করছে। সার্বজনীন বিষয়গুলোতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। নতুন নতুন অংশীদারিত্ব সমস্যা সমাধানের ক্ষেত্র প্রস্তুত করতে হবে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বিভিন্ন অঞ্চলের সদস্য দেশগুলো এই জাতিসংঘের মঞ্চ থেকেই তা শুরু করতে পারে। তবেই আমরা সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উত্তরণের লক্ষ্যে একটি অর্থবহ সহযোগিতা অর্জন করতে পারব। এই ক্রান্তি লগ্নে জাতিসংঘই হোক আমাদের ভরসার সর্বোত্তম কেন্দ্রস্থল। আসুন সেই ভরসাকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করি। আমি বক্তব্য শেষ করবার পূর্বে সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই মহান সংস্থার সামনে বিগত প্রায় ৪৬ বছর আগে আমার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরতে চাই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে একদল বিপদগামী ঘাতক আমার পিতা বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার স্নেহময়ী মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল, আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ আমাদের পরিবার আত্মীয় স্বজন সহ 18 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি আর আমার ছোট বোন রেহানা আমরা তখন বিদেশে ছিলাম বলে ঘাতকের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। 6 বছর আমরা দেশে ফিরতে পারিনি, মিলিটারি ডিক্টেটর আমাদের দেশে আসতে দেয়নি। স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটিয়েছি। এরপর জনগণের সমর্থন নিয়ে দেশে ফিরে আসার সুযোগ পাই। দেশে এসে আমি আমার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমাকে চলতে হয়েছে, বারবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে, কারাবরণ করতে হয়েছে, থেমে থাকিনি, পথ চলেছি। আমার একটাই লক্ষ্য, আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, আমি সেই কাজ আন্তরিকতার সাথে করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকব মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি, মানুষের জন্য কাজ করে যাব। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। On behalf of the General Assembly, I wish to thank Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, for her statement, and I request protocol to escort Her Excellency.